championship to come. 3 runs away. It's another clean hit. He's celebrating over the match, and Bangladesh have done it. Once again, I've got to remind you that the first time they'll be in the semi-finals of an ICC event. ইতিহাস গড়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে 6 উইকেটে হারালো ইয়াং টাইগাররা। দেশ জুড়ে উল্লাস। মাদক ব্যবসায় অসম্মতি জানানোয় প্রাণ দিতে হয়েছে চা দোকানদার বাবুলকে। অভিযোগ এলাকাবাসী ও স্বজনদের। শাহ আলী থানার ওসি প্রত্যাহার। নিয়োগে দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণেই বেড়েছে পুলিশের অপরাধ প্রবণতা, বলছেন মানবাধিকার কর্মীরা। অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থী নিহতের ঘটনায় 15 জনকে বহিষ্কার, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা পুলিশের। এবং ছুটির দিনে অমর একুশের গ্রন্থমেলায় উপচে পড়া ভিড়। প্রথম শিশু প্রহরে হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে মাতামাতি খুদে পাঠকদের। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। যুব বিশ্বকাপে ইতিহাস রচনা করল বাংলাদেশের যুবারা। কোয়ার্টার ফাইনালের অপয়া বাধা ডিঙিয়ে স্বপ্নিল সেমিফাইনালে উঠেছে ইয়াং টাইগাররা। অধিনায়ক মেহেদী মিরাজ ও জাকির হোসেনের জোড়া 50-তে নেপালকে 6 উইকেটে হারিয়ে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে তারা। এর আগে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 211 রান করে নেপাল। জবাবে 10 বল বাকি থাকতে দুর্দান্ত জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা যা পারেননি মেহেদী শান্ত জাকিররা তাই করে দেখালেন। শুধু অনূর্ধ্ব 19 না, যে কোনো বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল বলে অনেকে টাইগার যুবদের সহজ জয় প্রত্যাশা করলেও মাঠে দেখা মেলে ভিন্ন এক নেপালের। ব্যবধান বলছে স্বাগতিকদের জয়টা সহজেই এসেছে, কিন্তু হারার আগে না হারার প্রতিজ্ঞাটা ভালোভাবেই রেখেছে হিমালয়ের দেশ নেপালের ক্রিকেটাররা। লক্ষ্যটা বড় ছিল না, কিন্তু 212 রানটাই কঠিন মনে হতে থাকে ওপেনিংয়ে সাইফ পিনাকের ব্যর্থতার বৃত্ত পূরণে। জুটি জমার আগেই দলীয় 17 রানে কাটা পড়েন সাইফ। পিনাক ইঙ্গিত দিচ্ছিলেন হারানো ফর্ম ফিরে পাবার, কিন্তু জয়রাজের সাথে ভুল বোঝাবুঝিতে শেষ হয় সেই সম্ভাবনা। রান করাটাকে ছেলে খেলায় পরিণত করা শান্ত 8 রানে ফিরে যাওয়ার পর জয়রাজও সে পথ ধরেন। 98 রানে 4 উইকেট হারিয়ে সমর্থকদের কপালে পড়ে চিন্তার ভাঁজ, আর বাড়তে থাকে আস্কিং রান রেট। তবে অবিচল মেহেদী ও জাকির জুটি। কোয়ার্টার ফাইনালের চাপ ভালোভাবেই সামাল দেন এই দুই ব্যাটসম্যান। ইয়াং টাইগারদের রণতরীর নিয়ন্ত্রণ নেন দলের কান্ডারি। রান খরে থাকা জাকির ক্যারিয়ারের 4র্থ ও মেহেদী মিরাজ 10ম 50 তুলে নেন। তীব্র রোমাঞ্চের ম্যাচে তুলিশ শেষ আচরটা দেন জাকির, আর 5ম উইকেটে দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ 117 রানের জুটি গড়ে সমর্থকদের মাতান জয়ের উন্মাদনায়। এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নেপালের শুরুটা হয়নি মনের মতো। 63 রানেই নেই টপ অর্ডারের 3 ব্যাটসম্যান। তবে আরিফ শেখকে সঙ্গে নিয়ে অধিনায়ক রাজু রিজাল 4র্থ উইকেটে যোগ করেন 51 রান। এরপর টাইগার যুবদের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ে এক রাজু রিজাল ছাড়া কেউই বেশি দূর এগুতে পারেননি। উইকেটের চারপাশে দারুণ কিছু শট খেলে যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন নেপাল অধিনায়ক। 72 রানে রাজু ফিরে গেলে এরপর তার সতীর্থরা রাখতে পারেননি বড় কোনো অবদান। নেপালের পুঁজি দাঁড়ায় 211 রান। রূপকথা লিখতে শেষ পর্যন্ত যা যথেষ্ট ছিল না। ইতিহাসের পাতায় লেখা হলো ইয়াং টাইগারদের অভূতপূর্ব এক অর্জন। প্রথমবারের মতো সেমিফাইনালে বাংলাদেশ। আর প্রতিপক্ষ নেপাল হলেও এই লড়াকু পারফরমেন্সে বলে দেয় মেহেদী মিরাজের দলকে নিয়ে শিরোপার স্বপ্ন দেখাই যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। অবশেষে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের বাধা পার হলো বাংলার যুবারা। আর দারুণ এই জয়ের পেছনে মূল কারিগর ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছেলের এমন অর্জনে আনন্দে আবেগ আপ্লুত হয়ে উঠেছে তার পুরো পরিবার। এদিকে ইয়ং টাইগারদের অর্জনে উল্লাসে ফেটে পড়ে সারা দেশের ক্রিকেট প্রেমীরাও। শুধু সেমিফাইনাল নয়, আসরের শিরোপাও ঘরে তুলবে যুবারা, এমনই প্রত্যাশা তাদের। আমি গর্বিত বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের মানুষের জন্য সে কিছু দিতে পারে। এই জন্যই আমি আপনার কাছে দোয়া চাই এবং বাংলাদেশি মানুষের কাছে দোয়া চাই। আমার ছেলে না, ছেলে সবাই খেলতে যাইতো রুমানা রানি, আবার খোঁজ দিয়ে আসতাম। আর আব্বু আসতো এনে রাগ করবে এনে, আমি এবার নিয়ে খুঁজতে যাইতাম। তারপর যাই ভালো এই চান্সে গেলে এই শুনে খুশি হইলাম খুব। আমরা চাই যে বাংলাদেশ সামনে আরো এগিয়ে যাক,
শুধু অনূর্ধ্ব-19 নয়, জাতীয় টিমও যাতে এবারে এশিয়া কাপ আছে, এবার টি-20 বিশ্বকাপ আছে, সবগুলো যাতে জিততে পারে। অত্যন্ত খুশি আজকে বাংলাদেশ নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে এবং আমরা এই আশাবাদী যে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে। এবারে অন্যান্য প্রসঙ্গ। মাদক ব্যবসায় অসম্মতি জানানোর কারণে বাবুল মাতুব্বরকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এলাকাবাসী ও তার স্বজনদের। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের গুদারাঘাট এলাকায় নিহত বাবুল মাতুব্বরের বাড়িতে গিয়ে দেখা যায় আহাজারি করছেন তার পরিবারের সদস্যরা। স্বজনদের অভিযোগ, এলাকার মাদক ব্যবসায়ী পারুলি বেগম বাবুলকে দিয়ে মাদক বিক্রি করাতো, আর এ কাজে সহায়তা করত স্থানীয় প্রভাবশালী নেতা সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তারা জানান, গত 1 বছর ধরে মাদকের ব্যবসা ছেড়ে টং দোকানের ব্যবসা করছিল বাবুল। এরই জেরে বুধবার চাঁদাবাজির ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বৃহস্পতিবার মারা যান বাবুল মাতুব্বর। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শাহ আলী থানার 5 পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার ও পারুলি বেগমকে আটক করা হয়েছে। দেখছি অনেক বালাই কেউ লোক ঝগড়া করে নাকি। দোকানটা দিচ্ছে, দোকান দিয়ে আমি যেনকে মরছে হেনকে দিয়ে দোকান দিয়ে লইয়া নাতিনটে লইয়া আর পোলাটা লইয়া, যে পোলাটা চুলে আনছে এই পোলাটা লইয়া বয়ে রয়েছে। বেশি দিন হয়নি, এলাকার মধ্যে বাবুল লোকটা ভালো আছে। ওরে দিয়া গাঁজা বেচাইলে পারুলির সুবিধা হয়, সেই সুবিধা করতে পারে নাই বিদেই পুলিশের সোর্স দিয়া ও এইভাবে ওরে মারাইছে। আমার বাবার আগেই বলছে তোকে আমি দেখে নিমু, যে আমার লোক তুই ধরাই দিছিস, তোর আমি দেখে নিমু। এখান থেকে সোর্স পুলিশ নিয়ে এসে এই ঘটনাটা চাঁদার সিস্টেমে এই ঘটনাটা ঘটায়। এদিকে রাজধানীর মিরপুরে চা দোকানদার বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শাহিন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার একই থানার আরও 5 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। এর মধ্যে 2 জন SI, 2 জন ASI ও 1 জন কনস্টেবল ছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল। পরিবারের অভিযোগ, বুধবার রাতে মিরপুরের 1 নম্বর গুদারাঘাটে চাঁদা না পেয়ে পুলিশ চা বিক্রেতা বাবুল মাতুব্বরের কেরোসিনের চুলায় বাড়ি মারে। এতে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে আগুন লেগে যায়। নিয়োগে দুর্নীতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে পুলিশের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, অপরাধী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাৎক্ষণিকভাবে। আরো জানাচ্ছেন ওমর ফারুক। 9 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা রাব্বিকে চাঁদার দাবিতে হত্যা চেষ্টার অভিযোগের মধ্য দিয়ে আলোচনায় আসে পুলিশের অপরাধ প্রবণতার বিষয়টি। তার রেশ কাটতে না কাটতেই 15 জানুয়ারি সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্রকে বেধড়ক পেটায় পুলিশ। একই মাসের শেষ দিন আদাবরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এসব ঘটনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পুলিশের পক্ষ থেকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার মধ্যেই বৃহস্পতিবার পুলিশের চাঁদাবাজির ঘটনায় মারা যান চা বিক্রেতা বাবুল। এ বাস্তবতায় প্রশ্ন উঠেছে, একের পর এক নিষ্ঠুর ঘটনায় কেন জড়িয়ে যাচ্ছে পুলিশের নাম? পুলিশের নিয়োগ, পুলিশের পোস্টিং, প্রশিক্ষণ, পদোন্নতি, এটির মধ্যে যে দুর্নীতির বীজ বপন হয়েছে, যেটার থেকে পুলিশকে নিবৃত্ত করা প্রায় অসম্ভব বলে অনেকে মনে করছেন। রাজনৈতিকভাবে দৃষ্টিকোণ থেকে পুলিশকে ব্যবহার করা ক্ষমতাসীনদের। আরেকটি বিষয় হচ্ছে, পুলিশের মধ্যে এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে, অঞ্চলভিত্তিক আঞ্চলিকতার সিন্ডিকেট বা কোনো সম্প্রদায়ের সিন্ডিকেট। তবে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ ও পোস্টিংয়ে অনিয়ম এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা পুলিশকে কোনো ছাড় দিচ্ছেন না। কোনো কেন্দ্রে কিংবা কোনো জায়গায় এই কমপ্লেন আসে, আমরা এটা যাচাই বাছাই করি, আমাদের পুলিশ ডিপার্টমেন্টও করে, আমাদের মন্ত্রণালয় থেকে করা হয়। এইরকম 2-1টা ঘটনা ঘটতেই পারে। এই ঢাকার বুকে 1-2টা ঘটনা ঘটেছে, এইরকম ঘটনা মাঝে মাঝে 2-1টা যে ঘটনা, তা আমি অস্বীকার করব না, ঘটে। আমার মনে হয় যে এটা উদ্বেগের কোনো কারণ নেই। পুলিশের অস্ত্র, পুলিশের গাড়ি, পুলিশের পোশাক পরিচ্ছদ ব্যবহার করে যখন ঘটনাগুলো ঘটে এবং টিম যখন ঘটনা ঘটায়, তখন এইটাকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা বলার সুযোগ কোন কারণেই? এটা একটা ডিসিপ্লিন ফোর্স। এই ফোর্সে যদি অরাজকতা আসে, এই ফোর্সে যদি এই ধরনের আইন ভঙ্গের একটা সৃষ্টি কালচার তৈরি হয়, তাহলে এটাকে আমরা ধরে রাখতে পারবো না। এইটা আমরা জানি, এটা আমরা উপলব্ধি করি। সেই জন্যই আমরা পুলিশের স্বার্থে আমরা এর সমস্ত ধরনের ডিসিপ্লিন যাতে বজায় থাকে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। এদিকে মানবাধিকার কর্মীরা মনে করেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণে অপরাধী পুলিশের বিরুদ্ধে নেওয়া শাস্তি দৃষ্টান্তমূলক এবং দৃশ্যমান হওয়া উচিত। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।
চা বিক্রেতাকে হত্যায় জড়িত পুলিশ সদস্যের ফৌজদারি অপরাধে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় সরকার আইনের শাসনে বিশ্বাস করে তা জনগণের সামনে প্রমাণ করার আহ্বান জানান সুরঞ্জিত। আপনার পুলিশ স্টোভ জ্বলতেছে, এটার উপরে বাড়ি মেরে আগুন জ্বালাই দিল, মানুষটার উপর জ্যান্ত মানুষটার পুজো মেরে ফেলাইলো, এরপর আবার তদন্ত লাগবে। এটা একটা চাঞ্চল্যকর হত্যা, আমি ডিক্লেয়ার করতেছি। সেই পুলিশ যেখানে জড়িত তাকে শাস্তি দিয়া দ্রুত বিচার আইনে আপনারা এই 1 মাসের মধ্যে এটা শেষ করেন। পুলিশ বাহিনী বেআইনি সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন এই বাহিনীতে এখন বড় ধরনের সংস্কার জরুরি হয়ে পড়েছে। শুক্রবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। পুলিশের আমি মনে করি রিফর্ম হওয়া দরকার। এই রিফর্মের কথা অনেকদিন ধরে হয়ে আসছে, অনেক বড় ধরনের বৈপ্লবিক সংস্কার হচ্ছে। আমি মনে করি সবচেয়ে বড় যে তার সংস্কার সেটা হচ্ছে তাদের কালচারাল রিভলিউশন, মানুষকে সেবা দেওয়ার জন্য যে মনোবৃত্তি সেটার আহরণ। যেহেতু আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরাই বেআইনি একটি সংগঠনে পরিণত হয়েছে, সুতরাং দেশের মধ্যে অরাজকতা বৃদ্ধি পেয়েছে অত্যন্ত জ্যামিতিক হারে। এই বৃদ্ধি পাওয়ার কারণেই আজকে ব্যাপকভাবে শিশু হত্যা হচ্ছে, কিশোর হত্যা হচ্ছে। প্রবাসের সময় আরও থাকছে। জমকালো আয়োজনে গৌহাটিতে দক্ষিণ এশিয়ান গেমসের 12তম আসর শুরু। শনিবার শিলংয়ে হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী কাজী হাবিব হত্যার ঘটনায় 15 শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত রিপোর্টের ভিত্তিতে শুক্রবার বিকেলে সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত 20 জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সাগর গ্রুপের কর্মীরা কাজী হাবিবের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নিহত হয় সে। এ ঘটনায় তদন্ত রিপোর্ট ও ভিডিও ফুটেজ দেখে সিন্ডিকেট সভায় জড়িত 15 শিক্ষার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর সুশান্ত কুমার দাস। অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। এবং সেই সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার SM রুকনউদ্দিন এই কথা জানান। সমস্ত ধরনের রাজনৈতিক তৎপরতা প্রকাশ্যে যাই থাকুক না কেন, যদি কারো থাকে সেটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে কোনো গ্রুপ, ক্লাব, এক্সট্রা কারিকুলার যে সমস্ত ব্যাপার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। যারা ঘটনা ঘটাইছে আমরা তো তারা বুঝতে পেরেছি, আমরা তাদেরকে চিনতেও পেরেছি আমরা, কিন্তু তারা তো আপনার ঘটনার পরপরই আপনার তারা টাকা দিয়েছে। তারা এই মুহূর্তে অনেকে সিলেটের বাইরে আছে, আমরা তাদের মোবাইলগুলো ট্র্যাকিং করছি, খুব তাড়াতাড়ি আশা করি আমরা তাদেরকে পেয়ে যাব। সংবাদপত্রের বিরুদ্ধে আক্রমণ গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। এ সময় গণমাধ্যমের প্রতি তথ্যভিত্তিক সমালোচনার আহ্বানও জানান তিনি। দেশবরেণ্য শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন। দৈনিকটির 25 বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দেশের প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা। অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের খ্যাতনামা 24 বিশিষ্ট নাগরিকের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি। প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরকেও দেয়া হয় বিশেষ সম্মাননা। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহসী পারে একজন সাংবাদিককে পেশাগত উৎকর্ষের শীর্ষে নিয়ে যেতে পারে। আপনারা সরকারের, এমনকি আমারও সমালোচনা করবেন, তবে মনে রাখতে হবে তা যেন তথ্যভিত্তিক হয়, কোনোভাবেই যেন এক পেশে না হয়। গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতি গঠনের সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদপত্রের বিরুদ্ধে যে কোনো আক্রমণ গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তিকে মোকাবেলা করতে হবে।
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে পাকিস্তানের অল্প কিছু রাজনীতিকের বিবৃতি বা সমালোচনা গোটা পাকিস্তানের অবস্থান নয় বলে মন্তব্য করেছেন সে দেশের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর। শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এক ফাঁকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশ আর পাকিস্তান के दरमियान कोई प्रॉब्लम है পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মাঝে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না, তবে দুদেশের সরকারের মাঝে কিছু সমস্যা আছে। আমি মনে করি দুদেশেরই উচিত কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আর এর মধ্য দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব। যুদ্ধাপরাধীদের রায়কে কেন্দ্র করে পাকিস্তান যেসব বিবৃতি দিয়েছে তা পুরো পাকিস্তানের অবস্থান নয়, এমনকি পাকিস্তানের পার্লামেন্টে যেসব কথা হয়েছে তাও কতিপয় রাজনীতিকের ব্যক্তিগত মতামত, গোটা পার্লামেন্টের মতামত নয়। बांग्लादेश की जो सरकार है उसका मसला है हमारी सरकार के साथ। গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গাজীপুরের তেঁতুই বাড়িতে পৌঁছালে তাকে স্বাগত জানান হাসপাতালের প্রধান নির্বাহী জয়তুন সোলাইমান। শেখ হাসিনা নিজেই হাসপাতালের কাউন্টারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন এবং চেক আপের ফি দেন। মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার ABM আব্দুল্লাহর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি সেখানে নাক, কান, গলা এবং চোখ পরীক্ষা করেন। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ছাড়াও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ভুল বুঝতে পেরেই 5 জানুয়ারিকে এবার কোনো আন্দোলন কর্মসূচিতে যাননি বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। শিশুকে হত্যা করেছিলেন, মায়ের কোলের শিশুকে অগ্নিদগ্ধ করেছিলেন। কি লাভ হয়েছে? তিনি হেরে গেছেন, তিনি পরাজিত হয়েছেন। তিনি বলেছিলেন শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না। শেখ হাসিনা ইনশাআল্লাহ দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি বরং কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে পরাজিত হয়ে তিনি তার বাসায় ফিরে গিয়েছেন। সরকারি চাকরিজীবীদের মতো শ্রমিকদের জন্য আলাদা কমিশন গঠন করে মজুরি নির্ধারণের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শুক্রবার বিকেলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত শ্রমিক ঐক্য সম্মেলনে কথা বলেন তিনি। এছাড়া নিজেদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে শ্রমিকদেরকে জোটবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। কমিশন নিয়ে মাতামাতি, কমিটির পর কমিটি, কিন্তু মজুরি কমিশন গঠন করে শ্রমিকের মজুরি নির্ধারণ করবেন সে ব্যাপারটি আজ পর্যন্ত হয় নাই। অথচ জাতীয় প্রবৃত্তিতে অবদান কার? সে অর্থনীতির চালিকা শক্তি কে? সেই শ্রমিক কৃষক মেহনতি মানুষকে বাদ দিয়ে অর্থনীতির চাকা ঘুরতে পারে না। এই শ্রমিকের মজুরির ব্যাপারটি অবশ্যই নির্ধারণ করতে হবে। প্রবাসের সময় আরো থাকছে। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মুক্ত করে যথাযথ ক্ষতিপূরণ দিতে জাতিসংঘ প্যানেলের রায়। যুক্তরাজ্যকে মেনে নেয়ার আহ্বান অ্যাসাঞ্জের। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 3 বছর পূর্তি উদযাপন করেছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সুবিধাবঞ্চিত শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর গণজাগরণ মঞ্চের কর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পরিবাগ হয়ে আবারও শাহবাগে ফেরে। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেন, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে গণজাগরণ মঞ্চ কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, 2013 সালের 5 ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে শাহবাগে নেমে আসে তরুণ প্রজন্ম, যা পরবর্তীতে গণজাগরণ মঞ্চ নামে প্রতিষ্ঠা পায়। গণজাগরণ মঞ্চ আপনারা জানেন যে যেমন যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন করছে, একই সাথে সকল অন্যায়ের বিরুদ্ধে কিন্তু গণজাগরণ মঞ্চ রাজপথে সোচ্চার রয়েছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে, অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে, অপরাধীদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা চাই একটা ন্যায় বিচার সম্পন্ন বাংলাদেশ বিনির্মাণের।
ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে কওমি মাদ্রাসায় হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য জোটের একাংশ। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে দলটি। সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হামলার যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে সারা দেশে আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানান দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। এছাড়া দেশে হত্যা, নির্যাতন ও গুমের ঘটনা ঘটছে অভিযোগ করে অবিলম্বে এসব প্রবণতা রুখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। তারা বিনা প্ররোচনায় বিনা কারণে মাদ্রাসায় প্রবেশ করে আমার ভাইকে শহীদ করেছে। পরিষ্কার বলছি, এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে। নিয়মিত সংস্কার না করায় বেহাল অবস্থা যাত্রাবাড়ির আশপাশের সড়কগুলোর। বিভিন্ন দুর্ঘটনায় হতাহত হচ্ছেন অনেকেই, নষ্ট হচ্ছে গাড়ি আর ক্ষতি হচ্ছে অর্থনীতির। কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে এই সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর। দক্ষিণের মেয়র অবশ্য দুষছেন আমলাতান্ত্রিক জটিলতাকে। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। এটি রাজধানীর অন্যতম প্রধান একটি ব্যস্ততম সড়ক, যেখানে প্রতিদিনই চলে হাজার হাজার গাড়ি। অথচ এসব রাস্তার অধিকাংশই ভাঙা এবং খানাখন্দে ভরা। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচেই যাত্রাবাড়ি, দয়াগঞ্জ, সায়দাবাদ, টিকাটুলি ও ধোলাইপাড়ের রাস্তাগুলোর এই বেহাল দশা। তাই ভোগান্তিতে এলাকাবাসী। গাড়ির এই অবস্থা দেখে আসলে বোঝা যায় রাস্তা কতটা বেহাল বা নাজুক। ঠিক এই অবস্থাটি এক দুই দিন নয়, দীর্ঘ বছর বছর ধরে এই অবস্থাটা চলে আসছে। চলাফেরা প্রচুর সমস্যা হয়, গাড়ি ঠিক মতো চলতে পারে না, রিক্সা যেতে চায় না। যারা এরকম চাকরি করে বা এরকম বাহিরে যাওয়া আসা করে, ঝাঁকুনি খেয়ে, ধুলাবালি খেয়ে, এটা আসলে সমস্যা। বয়স্ক আছে, তাদের পিঠে শরীরে প্রচুর পরিমাণে ব্যথা পাইতেছে, গাড়িতে অনেকে ব্যালেন্স রাখতে পারতেছে না। মাজা ব্যথা তো হইতেই আছে, যাইয়া ওষুধ খাইতে হয় আবার। রাস্তার বেহাল দশার কারণেই মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা, ক্ষতি হচ্ছে যানবাহনের। রাস্তার কারণে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, বলজির ভাঙে গাড়ি ক্ষতি হয়, গাড়ি চালানো যায় না, প্যাসেঞ্জারের মনে হয় যে উঠপাচ্ছে না, আমরাও যেতে চাই না। রাস্তা ভাঙা থেকে ধুলাবালিটাই বেশি, ঠিক আছে, এতে সবারই ক্ষতি হচ্ছে। তবে রাস্তার এই অসুবিধার কথা স্বীকার করে নগরপিতা আশ্বাস দিলেন দ্রুততম সময়ে সমস্যার সমাধানের। আমি একটা প্রকল্প করেছি, সেই প্রকল্প আমাদের মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে সেখান থেকে পাশ হয়ে আসতে আমার 4 মাস সময় লেগেছে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে যে রাস্তাটুকু দীর্ঘদিন যাবৎ নষ্ট ছিল, 3-4 মাস লাগবে এই রাস্তাটুকু আপনার মেরামত এবং সংস্কার করে দিতে। এসব সমস্যার সমাধানে কর্তৃপক্ষ আন্তরিক হলে দ্রুত সমাধান হবে, এমনটাই আশা জনসাধারণের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে বিকল্প জ্বালানি, ফুয়েল সেল চালিত পরিবেশ বান্ধব সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি। পর্যায়ক্রমে পুরো যুক্তরাষ্ট্রের পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছে কর্তৃপক্ষ। এতে করে সড়ক দুর্ঘটনাও কমে আসবে বলে তাদের প্রত্যাশা। সম্প্রতি ওয়াশিংটনে আয়োজন করা হয় এই ধরনের গাড়ির প্রদর্শনী। ওয়াশিংটন থেকে শিহাবুদ্দিন কিসলোর পাঠানো রিপোর্ট। ওয়াশিংটন অটো শোতে ফুয়েল সেলে চলা সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ির প্রদর্শন করা হয়। এক ধরনের রাসায়নিক ক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহ সৃষ্টিকারী এই জ্বালানি ভিত্তিক গাড়ি চালু হলে কমে আসবে গ্যাসোলিনের ব্যবহার, আর এতে কমবে পরিবেশ দূষণ। শুধু তাই নয়, 2 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনা শতকরা 80% কমে আনা সম্ভব হবে। বিশ্বের বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর অংশীদারিত্বে মার্কিন 8টি গবেষণা প্রতিষ্ঠানের প্রচেষ্টায় এসব সর্বাধুনিক হাইড্রোজেন ইভি গাড়ি বাজারে আসার কথা আগামী ডিসেম্বরে। স্বয়ংক্রিয় প্রযুক্তির এসব গাড়িকে বেশ নিরাপদ বলে মনে হচ্ছে। এসব গাড়ি বাজারজাত করতে মিশিগানে প্রায় 350 একর প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এর প্রযুক্তির উদ্ভাবনে এ পর্যন্ত প্রায় $8 বিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। 40 লাখ গাড়ি বাজারে আনতে আরো $16 বিলিয়ন সরকারি ঋণ সহায়তা দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়। এসব উদ্যোগ দেশটির পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নিউ ইয়র্ক সিটি ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী কোর্ডেল শেক্টার। একটি পাইলট প্রকল্পে আগামী 2 বছরে নিউ ইয়র্কের রাস্তায় নামবে এই প্রযুক্তির 10,000
স্বয়ংক্রিয় গাড়ি। সরকারি যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে। আশা করছি বায়ু দূষণ রোধে এটি বেশ কাজ করবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য বলছে, বিদেশি তেলের নির্ভরতায় যুক্তরাষ্ট্র 2012 সালে জিডিপি হারিয়েছে $171 বিলিয়ন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ফুয়েল সেলের স্বয়ংক্রিয় গাড়ির প্রচলনে যুক্তরাষ্ট্রের এই জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে। সময় সংবাদ, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। কাতারের বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আলরিম ট্রাভেল অ্যান্ড ট্যুর। রাজধানীর দোহায় আয়োজিত এই সভায় কাতার প্রবাসীদের জন্য হজ প্যাকেজ 2016 ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রুহেল কবিরের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিমের পরিচালিত সভায় উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন আরজু, মাওলানা আহসানুল্লাহ, আশরাফ উদ্দিন, নজরুল ইসলাম, শাহজাহান সাজু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যবসায়িক সংগঠনের নেতারা। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার সহ মানুষের অন্যান্য মৌলিক অধিকার আদায়ের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল ইইউ এর কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন বক্তারা। শুক্রবার দুবাইয়ের স্থানীয় একটি স্কুলে প্রকৌশলী আতর রহমান খান জুয়েলের সভাপতিত্বে এবং এমএইচ তারেকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইউ এর বিএনপি উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আব্দুল সালাম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা নীলরতন দাস, মোহাম্মদ রতন মিয়া, নূর মোহাম্মদ রবিউল, শফিকুল ইসলাম, ফয়সাল আহমদ, শাহিদা দিবার শবনম, ইসমাইল সরকার সহ সংগঠনের অন্যান্য নেতারা। শিশু কিশোরদের পদচারণায় মুখর ছিল অমর একুশে গ্রন্থমেলার পঞ্চম দিনের সকাল। প্রতি বছরের মতো এবারও শিশু প্রহরে ছিল নানা আয়োজন। হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে বেশ খুশি খুদে পাঠকরা। আর এই খুদে পাঠকদের কথা জানাচ্ছেন সাতিলা শারমিন, ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। মুখে আধো আধো বলি, বাবা মায়ের হাত ধরে রাজকুমার আর রাজকন্যারা এসেছে বইয়ের রাজ্য ঘুরে দেখতে। তাই বাংলা একাডেমি প্রাঙ্গণও যেন সেজেছিল কল্পনার রাজ্যে। সকাল থেকেই রং তুলি আর শিশু মনের কল্পনা রূপ নিয়েছে এমন সব অসাধারণ ছবিতে। আলাদা করে তৈরি করা শিশু কর্নারের স্টলগুলো ছিল রাজা রানী, রাজকুমার, রাজকন্যা, রাক্ষস, ভূতপেতনি নিয়ে লেখা নানা আকর্ষণীয় বইয়ে ঠাসা। শিশুদের মন কাটতে ছিল পরিচিত সব কার্টুন চরিত্রের রং বেরঙের উপস্থাপনা। শুধু বইয়ের পাতাই নয়, তাদের দেখা মিলেছে বাস্তবেও। বইমেলায় কি কি হয়, বইমেলা কেন হয়? এই যে বাচ্চারা যে যাবে এর জন্য। বই দেখেছি, সিসিমপুর দেখেছি, সিসিমপুরের ছবি দেখেছি, টম এন্ড জেরি, মোটু পাতলু, সিসিমপুর দেখছি, তারপর বই কিনছি। কিশোর কিশোরীরা ব্যস্ত ছিল মহাজগৎ আর পৃথিবীর নানা সমস্যা জয়ে বিজ্ঞানের ব্যবহার নিয়ে লেখা দারুণ সব বিজ্ঞান কল্পকাহিনীতে। একটু ভুতুড়ে টাইপের গল্প, সেগুলো পছন্দ করি, আর কমিক্স বই। কোন বই তোমার সবচেয়ে ভালো লাগে? মাশরাফি। কেন? কেন আমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন। অভিভাবকরা জানালেন অমর একুশের চেতনা আর বাংলা সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দিতেই সন্তানকে নিয়ে এসেছেন এখানে। ওরা এখানে এসে অনেক কিছু শিখছে, বইগুলো দেখছে, পড়ার আগ্রহ বাড়বে, কারণ গেমস দেখেই তো আর সবকিছু হবে না, বইও পড়তে হবে। জাস্ট ওদেরকে ছেড়ে দেওয়া যে ওদের আপনার কোনটা ভালো লাগছে, সব বইগুলো আমি একসাথে এটা পাচ্ছি। আয়োজকরা জানিয়েছেন এ মাসের প্রতি শুক্র ও শনিবার এমন নানা আয়োজন থাকবে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহরে। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পাকপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন, এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো পাখি মেলা 2016। মেলা উপলক্ষে দিনভর দর্শনার্থী মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মূলত জীববৈচিত্র্য রক্ষায় সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে প্রতি বছর আয়োজন করা হয় এই পাখি মেলা। আরো জানাচ্ছেন তানিন মেহেদি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আকাশে এখন এমনটাই ঝাঁকে ঝাঁকে পাখির মেলা। পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত এখানকার লেকগুলোতে নিশ্চিন্তে কাটছে নাম না জানা এই পাখিদের জীবন।
মেলার মূল আয়োজন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে থাকলেও সকাল থেকেই দর্শনার্থীরা ভিড় জমান পাখির অভয়ারণ্যে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রাজধানী ছাড়াও অন্যান্য এলাকা থেকে ছুটে আসেন পাখি প্রেমীরা। একটু শহর থেকে একটু দূরে প্রাকৃতিক পরিবেশে, মনোরম পরিবেশে আমরা পাখি দেখতে আসি প্রতি বছরই। বাচ্চারা এখানে যে উপস্থিত হয় তারা ছোট থেকেই পাখি সম্পর্কে জানছে, সেজন্যই মূলত এখানে আসা। পাখি মেলা এবং পাখি দেখা দুটোটা জুড়ে আসা আর কি। উদ্দেশ্য ওদেরকে পাখি দেখানো, ওরা পাখি সম্পর্কে জানুক এবং পাখি দেখুক, পাখি চিনুক। তবে পাখি আমরা অন্যান্য বছর মিডিয়ার মাধ্যমে যেটা দেখছি যে অনেক পাখি ছিল, কিন্তু এই বছরটা কম মনে হচ্ছে সেই তুলনায়। আয়োজকরা জানান জীববৈচিত্র্য রক্ষায় পাখির ভূমিকা সম্পর্কে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিতেই 15 বছর ধরে এই মেলার আয়োজন করে আসছেন তারা। পাখি মেলার আয়োজন অনেকটাই সফল, কারণ এটি বিগত 15 বছর একটি জাতীয় রূপ পেয়েছে এবং বাংলাদেশের সকল প্রান্তের লোকজনই এখন মোটামুটি জেনে থাকেন যে পাখি মেলার আয়োজন করা হয়, কেন আয়োজন করা হয় সেটিও তারা জানেন। এবং 195 প্রজাতির পাখি এখানে রেকর্ড করেছি, যার 126 প্রজাতি স্থানীয় পাখি এবং 69 প্রজাতি হচ্ছে আমাদের পরিযায়ী পাখি। এর আগে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পাখি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। তানিন মেহেদি, সময় সংবাদ, সাভার। তৃতীয়বারের মতো শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ঢাকা আর্ট সামিট 2016। এবছর ঢাকা আর্ট সামিটে বিশ্বের প্রায় 600 শিল্পী লেখক অংশগ্রহণ করেছেন। 4 দিন ব্যাপী এই আয়োজনে সবার জন্য প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। শুক্রবার সকালে একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। To all of you who have stood out and put in the hardest. আন্তর্জাতিক প্রসঙ্গ। মুক্তি দিয়ে যথাযথ ক্ষতিপূরণ দিতে জাতিসংঘ প্যানেলের দেয়া রায়কে নিজের প্রকৃত বিজয় বলে মন্তব্য করেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সেই সঙ্গে এর মধ্য দিয়ে সর্বোচ্চ পর্যায় থেকে ব্রিটেন এবং সুইডেনের পরাজয় প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। রাজনৈতিক আশ্রয়ে থাকা অ্যাসাঞ্জ শুক্রবার লন্ডনের ইকুয়েডর দূতাবাসের বারান্দা থেকে সাংবাদিক এবং ভক্তদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে কথা বলেন। এর আগে এক প্রেস ব্রিফিংয়ে তিনি তদন্ত দলের রুলের প্রতি শ্রদ্ধাশীল থাকতে ব্রিটেন ও সুইডেন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অ্যাসাঞ্জের আটককে বেআইনি উল্লেখ করে বৃহস্পতিবার রুল জারির পরদিন পূর্ণাঙ্গ রায় দেয় জাতিসংঘের বিশেষ প্যানেল। গেল 2012 সাল থেকে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন অ্যাসাঞ্জ। ব্রিফিংয়ে অ্যাসাঞ্জ জাতিসংঘের রায়কে তাৎপর্যপূর্ণ জয় বলে আখ্যা দেন। জাতিসংঘের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবিক আইনে যুক্তরাজ্য, সুইডেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ফসল। এই রুল জারির মধ্য দিয়ে সর্বোচ্চ পর্যায় থেকে তাদের পরাজয় হয়েছে। তারা কোনোভাবেই অস্বীকার করতে পারে না যে কোনো অভিযোগ গঠন ছাড়াই তারা আমার সন্তানদেরকে প্রায় 5.5 বছর তাদের বাবার কাছ থেকে দূরে রেখেছে। খেলার খবর। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল 12তম দক্ষিণ এশিয়ান গেমসের। আয়োজক শহরের ঐতিহ্য সংস্কৃতির পাশাপাশি আতশবাজির প্রদর্শনীতে মাতিয়ে রাখা হয় প্রায় 20,000 দর্শককে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গৌহাটি থেকে উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। সন্ধ্যা হতে না হতেই ফ্লাড লাইটের কৃত্রিমালয়ে ঝলমল করে উঠল 12তম দক্ষিণ এশিয়ান গেমসের উদ্বোধনের ভেন্যু গুয়াহাটির সারু সাজাই কমপ্লেক্সের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের চারপাশ। আসামের পুলিশ ব্যান্ড দলের মুগ্ধতা ছড়ানো পারফরমেন্সের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুরু। এরপর শুরু মার্চ পাস্ট, যেখানে আফগানিস্তানের পরই দ্বিতীয় দল হিসাবে মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। সেভ দ্য মিশন আশিকুর রহমান মিকুর নেতৃত্বে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের ট্র্যাক ধরে এগিয়ে চলে লাল সবুজের দল। মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন 2004-এর 100 মিটার বেস্ট স্ট্রোকে স্বর্ণজয়ী সাঁতারু রুবেল রানা। সবার শেষে মঞ্চে এসে গেমসের উদ্বোধন ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সাথে দিলেন আরও একটি সুসংবাদ। 2017 সালে অনূর্ধ্ব 17 ফিফা বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে ভারতের এই আসাম। FIFA World Cup Under 17 Guwahati
as a prime venue for the event. এবার মশাল প্রজ্বলনের পালা। প্রথমবারের মতো বিশ্ব দেখল বাঁশের তৈরি গেমস মশাল। ভারতের কৃতি শুটার গগন নারায়ণ, প্রমিলা হকি খেলোয়াড়, নারী হকি খেলোয়াড় রানী রামপাল, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের স্বর্ণজয়ী আঞ্জু ববিচা ও ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বাইচুং ভুটিয়া মশাল প্রদর্শন করেন। আসামের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকাকে উৎসর্গ করে ময়ূখ হাজারিকা পরিবেশন করেন গেমসের থিম সং এই পৃথিবী এক ক্রিয়াঙ্গন, ক্রিয়াময় হয়ে উঠুক সর্বময়। আর সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আসাম ও শিলংয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের উপস্থাপনায় বিমোহিত হয়ে পড়েন দর্শকরা। আর রাতের আকাশ আলো করা লেজার শো ও আতশবাজির প্রদর্শনী যেন ছড়িয়ে গেছে আরো মুগ্ধতা। নাচ, গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু আসাম এবং শিলংই নয়, গোটা ভারতের ঐতিহ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে। 12তম সাউথ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কতটুকু মুগ্ধতা ছড়িয়েছে তা হয়তো বলতে পারবে দর্শকরাই। তবে আসরের বাকি কয়টা দিন এই মুগ্ধতা যেন বজায় থাকে সেটিই চাইবে আগত অতিথিরা, প্রতিযোগীরা এবং সবাই। আসামের গৌহাটি থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। Time for that partnership to come. 3 runs away. It's another clean hit. He's celebrating all the match, and Bangladesh have done it. Once again, I've got to remind you that the first time they'll be in the semi-finals of an ICC event. ইতিহাস গড়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে 6 উইকেটে হারালো ইয়াং টাইগাররা। দেশ জুড়ে উল্লাস। মাদক ব্যবসায় অসম্মতি জানানোয় প্রাণ দিতে হয়েছে চা দোকানদার বাবুলকে। অভিযোগ এলাকাবাসী ও স্বজনদের। শাহ আলী থানার ওসি প্রত্যাহার। নিয়োগে দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণেই বেড়েছে পুলিশের অপরাধ প্রবণতা, বলছেন মানবাধিকার কর্মীরা। অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থী নিহতের ঘটনায় 15 জনকে বহিষ্কার। আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা পুলিশের। এবং ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় উপচে পড়া ভিড়। প্রথমে শিশু প্রহরে হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে খুদে পাঠকদের মাতামাতি। এ ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।